আমার লেখাপড়া করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমার শাশুড়ি তা চাইত না। আমি লেখাপড়া করি এটা আমার শাশুড়ি সহ্য করতে পারত না। আর তাই শ্বশুরকে একদিন আমার শাশুড়ি কানে কানে কি যেন বলে। তারপর শ্বশুর আব্বা একদিন আমার সাথে যা করেছিল তা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাহলে পুরো ঘটনাটি বলি। আপনার মেয়ে পড়াশোনা করতে পারলে আমি কেন পারব না? নতুন বউয়ের এমন কথা শুনে চমকে যায় শাশুড়ি। তারপর বলে, তুমি এই বাড়ির বউ আর সে এই বাড়ির মেয়ে। তার সাথে নিজের তুলনা করতে গেলে চলবে না বোমা। আর নতুন বিয়ে হতে না হতেই এমন মুখের উপর কথা বলছো। এখনো দিন বাকি আছে, না জানি তখন কি করবে। ইকরা তখন বলে, যদি পড়াশোনা নাই করতে দিবেন তাহলে বিয়ের আগে কেন বলেছিলেন যে বিয়ের পর মেয়ে পড়াশোনা করতে পারবে? ইকরার শাশুড়ি তখন বলে, এটা তো এমনিতেই মুখের কথা বলেছিলাম। যদি না বলতাম তাহলে কখনো এই বিয়ে করতে না। আর বাড়ির বউদের ঘরে মানায়, কিন্তু বাড়ির বাহিরে মানায় না। ইকরা তখন বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ঠিক না। আপনার মেয়ে যদি এই বাড়িতে থেকে পড়াশোনা করে তাহলে আমাকেও সুযোগ দিতে হবে। আমি তোমাকে আগেই বলেছি বাড়ির বউদের মেয়েদের সাথে তুলনা করতে নেই। ইকরা তখন মুচকি হেসে বলে, আপনিই না বলেছিলেন আমাকে এই বাড়ির মেয়ের মতো রাখবেন? তাহলে কি সবকিছু মুখের কথা ছিল? ছেলের বউয়ের কথায় বিরক্ত হয়ে চলে যায় ইকরার শাশুড়ি। আর বলে, যা বলার অসীমের সাথে বলবে। আমি আর কিছু বলতে চাই না। রাতে অসীম অফিস থেকে বাসায় ফিরলে, আজ যা যা হয়েছে সব বলে ইকরা। কথা শেষ হলে অসীম বলে, মা যা বলেছেন সব তো ঠিক বলেছে। তুই এই বাড়ির বউ, এখন এসব পড়াশোনার কথা বলা মানায় না তোমাকে। তোমার সংসার সামলাবে, এখন পড়াশোনা করার প্রয়োজন নেই। ইকরা তখন বলে, আমি পড়াশোনা করতে চাই, আর কিছু না। বিয়ের আগে আমি এই শর্ত দিয়েই তারপর তোমাকে বিয়ে করেছি অসীম। অসীম বলে, তুমি পড়াশোনা করে কি করবে? উচ্চশিক্ষিত হবে, আর বেশি হলেও পড়াশোনা শেষ করে তুমি একটা ভালো চাকরি করবে। এর বেশি তো কিছু না। আমি পড়াশোনা করতে চাই। চাকরি করব নাকি করব না এটা পরে দেখব। নাইম বলে, এত কিছু দরকার নেই। আমি তো আছি। এমন তো না যে আমি ভালো কোনো চাকরি করব না। তোমাকে অভাবে রেখেছি। ইকরা তখন চোখের কোণে জল নিয়ে বলে, আমার বড় বোনকেও তার স্বামী একই কথা বলেছিল। আমার বড় বোন আমার থেকেও বেশি মেধাবী ছিল। অভাবের সংসার, বড়লোক পরিবার দেখে এসএসসি পরীক্ষার সময় বিয়ে দিয়েছিল। স্কুলে অনেক সুনাম ছিল, সকল টিচার বলতো হুমায়রা অনেক ভালো ছাত্রী আর মেধাবী ছাত্রী, এই স্কুলে কখনো দেখেনি এমন ছাত্রী। কিন্তু এসএসসি পরীক্ষার সামনে করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমার বোন বলেছিল পড়াশোনা করার দরকার নেই। ঠিক এমনি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ আমার বোন ঘরে বসে আছে। ডিভোর্স হয়ে গেছে। কোলে 3 বছরের একটা সন্তান। যদি ঠিকমতো পড়াশোনা করতে দিত তাহলে মানুষের বিভিন্ন কথা শুনতে হতো না। সবকিছু নিজেই গুছিয়ে নিতে পারত। অসীম তখন বলে, তোমার কি মনে হয় আমাদের সম্পর্ক একদিন নষ্ট হয়ে যাবে? আমি জানি না কি হবে। তবে এতটুকু জানি, সম্পর্ক গড়তে অনেকটা সময় লাগলেও ভাঙতে কিন্তু 1 মিনিট যথেষ্ট। আমার আপুর সাথে যা হয়েছে তারপর থেকে আমি আর কাউকে বিশ্বাস করি না। অসীম বলল, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বিশ্বাস হয়ে যাবে। এটা বলে অসীম চলে যেতে চাইল। দরজা থেকে বাহির হওয়ার সময় পিছন থেকে ইকরা বলল, দাঁড়ান। পিছন থেকে ফিরে দাঁড়ায় অসীম। আপনি কিন্তু আমার কথার এখনো জবাব দেন নাই। জবাব না দিয়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। অসীম বলল, কিসের জবাব? ইকরা কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আমি আপনার সাথে আমার পড়ালেখার কথা বলেছিলাম। অসীম বলল, এই বিষয় নিয়ে পরে ভেবে দেখব আমি। মাত্র 1 সপ্তাহ বিয়ে হয়েছে, ধৈর্য ধরো। আর 3 মাস পরে আমার এইচএসসি ফাইনাল পরীক্ষা। আমি আর সময় অপচয় করতে চাই না। আমার ভাই নাইমকে বলে দিয়েছি আমার বইগুলো দিয়ে যেতে। কালকে সকালে নাইম আসবে। এখন আপনাদের থেকে অনুমতি নেওয়ার জন্য আমার দরকার নেই। কারণ আমি বিয়ের আগেই বলেছি ঘর সংসার সামলাপ আর পড়াশোনা করব। অসীম কিছুটা বিরক্ত নিয়ে চলে যায়। এতক্ষণে অসীম বুঝে গিয়েছে ইকরা অনেক জিদ্দি একটা মেয়ে। যা বলছে তাই করবে। পরের দিন সকালে ভাই আসে। আজ শুক্রবার, সবাই বাসায় আছে। নাইম এসে কলিং বেল বাজায়। অসীমের মা এসে দরজা খুলে দেয়। নাইমের হাতে বড় একটা ব্যাগ দেখে বলে, এই ব্যাগের মধ্যে কি আছে? নাইম বলে, আপুর ফাইনাল পরীক্ষা 3 মাস পরে।
তাই বইগুলো দিতে আসলাম। এই কথা শোনার পরে অসীমের মায়ের মাথা গরম হয়ে যায়। তারপর অসীমের সামনে এসে বলে, তুই কি অনুমতি দিয়েছিস পড়াশোনার জন্য? না, আমি কিছু বলি নাই পড়াশোনা নিয়ে। ইকরা বলে দিয়েছে পড়াশোনা করার জন্য কারোর অনুমতি নেওয়ার দরকার নেই। আর বিয়ের আগে পড়াশোনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তাহলে এখন আর সমস্যা কিসের? সমস্যা আছে, তুই বুঝবি না। বুকে মাথার উপর তুলে রাখা যাবে না। আজ তোর কথা শুনে নাই, কালকেও শুনবে না। এভাবে আস্তে আস্তে তোর কথায় কোনো পাত্তা দিবে না। ইকরা এসে ভাইকে রুমের মধ্যে নিয়ে গিয়ে শরবত খেতে দেয়। অনেক রোদের মধ্যে আসছে। মুখটা একদম পুড়ে গিয়েছে। ক্লাস 9-এ পড়ে। 9। অসীমের মা বলে, তুই দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। বইসহ এখনই আমি ওর ভাইকে বিদায় করে দিচ্ছি। অসীম বলে, না মা, এমন কিছুই করবে না। চলেই যখন এসেছে কোনো ঝামেলা করবে না তুমি। নতুন বিয়ে হয়েছে, এটা যদি ইকরার বাবা মা জানে তাহলে একটা সমস্যা সৃষ্টি হবে। আর ডিভোর্সও হয়ে যেতে পারে। এখানে মান সম্মানের একটা বিষয় আছে। নাইম ওর বোনকে বলে, আপু, তোর শাশুড়ি তোর পড়াশোনার অনুমতি নিয়ে কি বলছে? আগেই তো বলা হয়েছে তুই বিয়ের পর পড়াশোনা করতে পারবি। নাইম ওর দুলাভাইয়ের সাথে বাইরে গিয়েছে, তখন ইকরার শাশুড়ি এসে বইয়ের ব্যাগটা নিয়ে চলে যায়। ইকরা বাধা দিতে চাইলে ধাক্কা মেরে পাশে ফেলে দেয়। ইকরা মাথায় প্রচণ্ড আঘাত পায়। ঠিক তখনই রুমের তার শ্বশুর উপস্থিত ছিল। শ্বশুর তাকে হাসপাতাল নিয়ে যায় এবং ব্যান্ডেজ করে বাসায় চলে আসে। আমার শ্বশুরকে আমার শাশুড়ি ডাক দিলেন, এইদিকে আসেন, কথা আছে আপনার সাথে। শ্বশুর তখন ডাক শুনে চলে গেলেন। আমার শাশুড়ি আমার শ্বশুরকে কানে কানে কি যেন বললেন। আমি শুনতে পাইনি। আমার কেন জানি আমার শ্বশুরকে সন্দেহ হলো। আমার শাশুড়ি কার পড়া পেয়ে শ্বশুর আগের মতো আমার সাথে তেমন ভালোভাবে কথা বলে না। অসীম রাতে বাড়িতে ফিরল, তখন তার মাথায় ব্যান্ডেজ দেখে বলল, কি হয়েছে তোমার, ব্যান্ডেজ কেন তোমার মাথায়? আপনার মা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি আমার ভাইয়ের কাছ থেকে বই নিয়ে পড়তে বসলাম তাই। আমি আগেই বলেছি তুমি এসব পড়াশোনা এখন বাদ দাও, কি হবে এত লেখাপড়া করে? এই কথা বলে অসীম বলল, আমার একটা চাকরি হয়েছে শহরে, তাই আমি আগামীকাল চাকরিতে চলে যাব। আমি তোমার সকল খবর ফোনে নিব। মায়ের সাথে ঝগড়া করবা না। তোমার যা কিছু লাগে আমাকে ফোনে বলবা। আমি সব তোমাকে দিব। আমার কিছুই দরকার নেই, কত স্বপ্ন ছিল লেখাপড়া করার, আপনি এটাই যখন দিতে পারলেন না, তাহলে আমার আর কিছুই চাওয়ার নেই। অসীম বলল, আমি আগে চাকরিতে জয়েন দেই, তারপর দেখা যাবে। পরদিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমার স্বামী অসীম। এইদিকে শাশুড়ির কান পড়া পেয়ে আমার শ্বশুর যেন কেমন হয়ে গেছে। আমার দিকে তার শ্বশুর সবসময় এক অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে আর বলে, বৌমা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন আমি আমার স্বামীর রুমে একা ঘুমাই। একদিন রাতে আমার রুমে আমি একটা অদ্ভুত শব্দ পেলাম, মনে হয় কে যেন আমার রুমে হাঁটছে। আমি এই শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখলাম কেউ নাই আমার রুমে। এটা তো শহরের বাড়ি, আর এখানে তো কোনো ভূত থাকার কথা না। তাহলে কে আমার রুমের পাশে ছিল? আমার মনে মনে সন্দেহর সৃষ্টি হলো। এটা কি হতে পারে, মানুষ না অন্য কিছু? এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আবার আমি আমার রুমে একটা শব্দ পেলাম, শব্দটা হাঁটার। মনে হয় আমার রুমে কেউ হাঁটছে। দেখলাম আমার রুমে কেউ নাই। আমার মনে হয় আমি দুঃস্বপ্ন দেখেছি। আর ঘুম হলো না। সারা রাত জেগে রইলাম। এরপর দিন আমি আবার ঘুমাতে গেলাম। ঠিক তখন রুমের জানালা দিয়ে লক্ষ্য করলাম কে যেন আমাকে লক্ষ্য করছে। আমি দেরে গেলাম, জানালার কাছে গিয়ে দেখলাম কেউ নাই, তবে কিছুটা যেন আমার সুরের মতো আন্দাজ করলাম। তাহলে কি আমার সুর? না, এখানে সুর আসবে কেন? আমি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। আসলে আমার সাথে এমন হচ্ছে কেন? এর মধ্যে শাশুড়ির ডাক পড়ল, বুমা কোথায় তুমি? এত সময় ঘুমালে হবে। আমার শাশুড়ি বলল, কে নাও মা, অনেক বেলা হয়েছে। শাশুড়ির আদর যেন উদলে পড়ছে। এই তো কতদিন আগে শাশুড়ি আমার ধাক্কা দিয়ে মাথায় আঘাত করে, আর আজ তার এত দরদ কোথায় থেকে এলো? আমার শাশুড়িকে কেমন যেন এক সন্দেহ হলো। আমি কোনো কথা না বলে আমার রুমে ঘুমাতে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি যখন নাস্তা করতে বসি, তখন আমায় ডাক দিল আমার শ্বশুর। আমি শ্বশুরের রুমে গিয়ে দেখি শ্বশুর নেই। কি আশ্চর্য, আমি কিছুই বুঝতে পারছি না, আমার সাথে এটা কি হচ্ছে।
আমার মাথায় নানা রকম চিন্তা আসতে শুরু করল। আমি এখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, এটা কে এবং কেন এখানে আসে, আমার কাছে কি চায়, আমার সবকিছুই জানতে হবে। যতদিন পর্যন্ত আমি জানতে পারবো না, ঠিক ততদিন পর্যন্ত আমার মন কিছুতেই শান্তি হবে না। এর মধ্যে আমার স্বামী অসীমের ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করি। আমার স্বামী আমায় বলল, কেমন আছে? আমি বললাম, ভালো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার কোনো সমস্যা হয়নি তো? মা বাবার সাথে মিলেমিশে থেকো, ঝগড়া করো না। আর তোমার কিছু লাগবে? আমি বললাম, না, কিছু লাগবে না। যদি লাগে তাহলে আমি বলবো। ঠিক আছে, আমি সামনের সপ্তাহে বাড়িতে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এরপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার রুমের পাশে কে থাকে এই রহস্য বের করতে হবে। আর কিভাবে ধরা যায় তার জন্য ঘরের দরজার কাছে, অর্থাৎ যেখানে সে পা রাখে, সেখানে আমি পায়ের চাপ নেওয়ার জন্য বা জুতার চাপ নেওয়ার জন্য আমি একটু মাটি পানির সাথে ভিজিয়ে কাদা করে ঘরে যেভাবে মোচন করে, ঠিক সেইভাবে রুমের নিচের জায়গাটায় কাদা দিয়ে মোচন করে দিলাম। এখন যে কেউ এখানে এসে দাঁড়ালে তার জুতার ছাপ লেগে থাকবে, আর তা দেখে আমি সহজেই বের করতে পারবো এটা কে এবং কি চায়। পরদিন সকালে যখন আমি ইচ্ছু করেই রুমে যাই, তখন আমি লক্ষ্য করলাম এখন কেউ আসে না। আমি ভাবলাম রাতে হয়তো আসবে, আর তাই রাত পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। তার মাথার অংশটা কিছুটা আন্দাজ করতে পারলাম, কিন্তু আমি শিওর না এটা কে। তারপর আমি যখন রুম থেকে বের হই, তখন আমি তার জুতার চাপটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দেখলাম আমার আপন ছোট ভাইয়ের জুতার চাপ। তাহলে নাইম এখানে কিভাবে আসবে? আর সে এখানে আসবে কেন? সে তো আমাদের বাড়িতে, এটা তো দেখছি আমার ভাই নাইমের জুতার ছাপ। না, এটা হতে পারে না। আমি ভুল দেখছি না তো? আমি স্বপ্ন দেখছি না তো? আমি আমার প্রত্যেকটা রুমে আমার ভাই নাইমকে দেখলাম এবং তার জুতা খুঁজলাম, কিছুই পেলাম না। আমি এখন কি করব বুঝতেছি না। এই বিষয়টা কি আমার শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করা যায়? এক মনে ভাবলাম, না, এখন শেয়ার করব না। তাকে আমার নিজ চোখে দেখতে হবে। আর এটা দেখার জন্য আমি আমার বড় বোনকে বললাম, তুই একদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে আসবা। আমি একটা মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি আপুকে বললাম, তুমি আমার শ্বশুর বাড়িতে আসো, তোমাকে আমার জরুরি দরকার। তুমি কালই আমার স্বামীর বাসায় আসো। বড় আপু বলল, ঠিক আছে, আমি কাল আসছি। পরদিন আপু যখন আসলো, রাতে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গেলাম, তখন সব ঘটনা আমি খুলে বললাম। আপু বলল, নাইম এখানে আসবে কি করে? সে তো আজ 10 দিন ধরে তোর দুলাভাইয়ের বাড়িতে। তোর দুলাভাই ব্যবসার কাজে গেছে, তাই বাড়িতে কেউ নাই, তাই আমি একা একা থাকতে ভয় পাই, আর তাই নাইমকে নিয়ে গেলাম আমার বাসায়। কি বলো আপু, তাহলে নাইমের জুতার ছাপ এখানে কি করে এলো? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কাল এর রহস্য আমি খুঁজে বের করব। তারপর আপু আর আমি ঘুমিয়ে গেলাম। সকালে আমার বড় বোন বলল, আমি আগে থেকেই রুমের জানালার পাশের রুমে আমি একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকব, আর রাত যখন হবে তখন আমি ওই রুম থেকে দেখব সেটা কে তোর রুমে আসে এবং তোর কাছে কি চায় সব ভিডিও করে ফেলব। তাহলেই সে ধরা পড়বে। আমি বললাম, আপু তোমার মাথায় এত বুদ্ধি আছে। পরদিন রাত হলো, আপু আগে থেকেই রেডি, আর আমি এইদিকে রুমে গিয়ে শুয়ে পড়ার ভান করলাম। তখন রুমের দরজার কাছে একটা লোক আসলো এবং দরজাটা দিয়ে প্রবেশ করলো রুমে। সেটা আপু দেখতে পেল এবং কয়টা ছবি তুলে ফেলল। ছবিতে যে লোকটি ছিল তা দেখে আমি অবাক হয়ে গেলাম। সেটা আর কেউ না, এটা হলো আমার শ্রদ্ধের শ্বশুর আব্বা। কিন্তু এটা যদি শ্বশুর আব্বা হবে, তাহলে নাইমের জুতার চাপ এখানে আসলো কি করে? কিন্তু ছবিতে ভালো করে লক্ষ্য করলাম, শ্বশুর আব্বার পায়ে যে জুতা ছিল সে জুতা নাইমের। মানে আমার শ্বশুর আব্বা নাইমের জুতা রুমের দরজার কাছে আসতো। নাইম যেদিন আমার স্বামীর বাড়িতে বই দিতে আসলে, সেদিন নাইমকে শ্বশুর আব্বা নতুন জুতা কিনে দিয়েছিল। আর তার পায়ের জুতাগুলো আমার শ্বশুর অন্যরকম বাহানা দেখিয়ে জুতা রেখে দিল। শ্বশুর কেন আমার ভাই নাইমের জুতা পরল সেটা পরে বলছি। তার আগে বলি, আমি যখন ঘুমের ভান করে শুয়ে রইলাম, তখন শ্বশুর আব্বা আমার রুমে ঢুকল। তারপর আমার স্বর্ণের অলংকারের সাথে একটা তাবিজ বেঁধে দিল, আর আপু জানালা দিয়ে ভিডিও করল। তাবিজটা বেঁধে রুম থেকে বের হয়ে গেল। আমি আমার স্বামীকে ফোন দিলাম, বললাম তাড়াতাড়ি বাড়িতে আসো, জরুরি কথা আছে। আমার স্বামী আমার কথা মতো রওনা দিয়ে দিল। বাড়িতে আসার পর আমার স্বামীকে আমার বড় বোন ভিডিওটা দেখালো।
শ্বশুর আব্বাকে আমার স্বামী ডাক দিয়ে বলল, বাবা এসব কি দেখছি? তুমি আমার স্ত্রীর অলংকারের সাথে তাবিজ বাঁধলা কেন? বাবা তখন সব বলে দিল, আমার কোনো দোষ নেই বাবা, সব দোষ তোর মায়ের। তোর মা আমাকে একটা তাবিজ দিয়ে বলল, তুমি বৌমার গলায় তাবিজটা পরিয়ে দিও, তাহলে বৌমা এসব পড়াশোনার কথা ভুলে যাবে। আর এমনও হতে পারে তার স্বামীর প্রতি হিংসা বেড়ে যেতে পারে এবং তাকে ডিভোর্স দিয়ে চলেও যেতে পারে। তোর মায়ের তোর স্ত্রীকে পছন্দ হয়নি। সে নাকি মুখের উপর কথা বলে আর তাই জাদু করার সিদ্ধান্ত নেয়, যেন সে এ বাড়ি থেকে চলে যায় স্বেচ্ছায়। বাবা তোমরা একাই থাকো এ বাড়িতে, আমি আমার স্ত্রীকে নিয়ে এ বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে শহরে চলে এলাম। কিছুদিন পর আমার মা বাবা আমার কাছে গিয়ে বলল, বাবা আমি চেয়েছিলাম বোমা সারাদিন বাড়িতে থাক, আমি চাই না বোমা লেখাপড়া করে চাকরি করুক, এতে বাড়ি শূন্য শূন্য লাগবে, আমার গল্প করার মতো কেউ থাকবে না। আর এই জন্য জাদু করেছিলাম যেন বোমা লেখাপড়ার কথা ভুলে গিয়ে সংসারে মনোযোগ দেয়। চলো বাবা বোমাকে বাড়িতে নিয়ে যাই। আমি মায়ের কথা ফেলতে না পেরে আমি আবার সেই বাবার বাসায় ফিরে আসলাম। বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। একদিন যখন আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এলাম, তখন খেয়াল করলাম যে আমি আমার পোশাকগুলো বাথরুমেই রেখে এসেছি। আমি দ্রুত ফিরে গেলাম পোশাকগুলো আনতে, কিন্তু তখন আমি দেখতে পেলাম যে আমার দেবর আমার পোশাকগুলো হাতে ধরে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে দ্রুত তার হাত থেকে পোশাকগুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মুখ নিচু করে চলে এলাম। পরে যখন আমি রান্নাঘরে রান্না করছিলাম, তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে কিছু আজব কথা বলল। সে বলল, আপনার পোশাক থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। এই ধরনের মন্তব্য শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমার স্বামী ফোন করে জানালেন যে তিনি রাতে বাড়ি ফিরতে দেরি করবেন। আমি ভেবেছিলাম এটা আমার দেবরের সাথে কথা বলার সুযোগ হতে পারে। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি দেবরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম এবং দরজায় নক করলাম। সে দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, ভাবি আপনি এখানে? আমি বললাম, তোমার ভাই আজ রাতে দেরি করে আসবে। আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তারপর আমি আমার ঘরে ফিরে এলাম এবং দরজা খোলা রেখে শুয়ে পড়লাম, যাতে কেউ সন্দেহ না করে। কিছুক্ষণ পর আমার দেবর হালকা টোকা দিল দরজায়। আমি বললাম, এসো, দরজা খোলা আছে। সে ঘরে এসে আমার পাশে বিছানায় বসে পড়ল। আমি তখন একটি সুন্দর লালা এর নাইট ড্রেস পরেছিলাম। দেবর কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, ভাবি আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তেমন কিছু বললাম না, শুধু তাকে দেখছিলাম। তারপর বলল, ভাবি আপনি কি কিছু বলতে চেয়েছিলেন? আমি তার দিকে এক ভালোবাসাময় দৃষ্টিতে তাকালাম এবং উঠে তার কাছে গিয়ে বসে পড়লাম। তার হাত দুটি ধরে বললাম, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম প্রিয়া, আমি 23 বছর বয়সী। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। বিয়ের পর একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে এখন আরও সুন্দর লাগে। আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হল। আমি আমার স্বামী, শাশুড়ি এবং দেবরের সঙ্গে থাকি। আমার দেবর প্রায় আমারই বয়সী, প্রায় 18 বা 19 বছর হবে। সে সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করে এবং কখনো কখনো আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে। আমার মনে হতো সে আমাকে মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু কখনো মুখে তা বলার সাহস পায়নি। কিন্তু সারা দিন দেবর আমার পিছনে পড়ে থাকে। মনে হতো সে আমাকে কিছু বলতে চায়। একদিন সে আমাকে বলল, ভাবি আমি কিছু বলতে চাই। সে ঘরের চারপাশ ভালো করে দেখছিল, যেন কিছু খুঁজছে। আমি বললাম, হ্যাঁ বলো, কি কাজ আছে? আমি সব সময় তোমার সাহায্য করতে প্রস্তুত। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। এটা শুনে তার মুখে এক হাসি ফুটে উঠল। সে বলল, ভাবি আমি বিয়ে করতে চাই। আমি হেসে বললাম, এটা তো খুব ভালো কথা, কিন্তু বিয়ের জন্য তো একজন মেয়ের প্রয়োজন। তখন সে বলল, ভাবি তাই তো আমি আপনার কাছে এসেছি। আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। দেবর বলল, ভাবি আমি আপনার মতো একজন মেয়েকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি মনে মনে হাসলাম, কারণ আমি বুঝতে পারলাম সে আসলে আমার বোনের কথা বলছে। আমার বোন আমার থেকে একটু ছোট এবং আমার দেবরের জন্য উপযুক্ত ছিল। তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র 2 বছর। দেবর আমাকে তার কল্পনার মেয়ের গুণাবলী বলতে লাগল, যেমন সে কি চায়। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার পছন্দ অনুযায়ী একজন মেয়ে খুঁজে দেব।
শুধু বিয়েতে রাজি হও, তারপর আমি সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। আমার দেবর এই কথা শুনে কিছুটা খুশি হলেও সে চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, ভাবি, আপনার কাছে একটা কথা বলতে চাই, তবে অনুগ্রহ করে রাগ করবেন না। আমি এমন কাউকে বিয়ে করতে চাই, যার চরিত্র এবং স্বভাব একেবারে আপনার মতো হবে, আপনার মতো এত সুন্দর হবে। আমি মৃদু হাসি দিয়ে বললাম, আমি জানি তুমি আমার ছোট বোন তানিয়াকে পছন্দ করো। কিন্তু সে মাথা নেড়ে বলল, না ভাবি, আপনি আমার কথার আসল অর্থ বুঝতে পারেননি। এই কথা বলে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম, হয়তো সে লজ্জায় তানিয়ার নাম বলেনি এবং সেই কারণেই সে কথা না বলে চলে গেল। আমি সিদ্ধান্ত নিলাম যে প্রথমে আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো, তারপর আমার দেবরকে এই খবর জানাব। পরের দিন আমি দেবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যিই তানিয়াকে পছন্দ করো? সে লজ্জা পেয়ে বলল, ভাবি, তানিয়া আর আমি? এটা তো আকাশের চাঁদ ছোঁয়ার মতো ব্যাপার। আমি নিজেকে তার উপযুক্ত মনে করি না। তার এই কথা শুনে আমি বুঝতে পারলাম, আসলে সে আমার বোনকে পছন্দ করে, কিন্তু সাহস করে প্রকাশ করতে পারছে না। পরের দিন আমি আমার মায়ের কাছে গিয়ে বিষয়টা জানালাম এবং তার মতামত নিলাম। মা বললেন, মা, আমাদের কোনো আপত্তি নেই। তোমার বোন যদি সেখানে সুখী হয় তাহলে আমরাও খুশি। তবে তুমি তোমার দেবরের সাথে ঠিকমতো কথা বলে নিও, যেন তার কোনো সমস্যা না হয়। আর একই পরিবারে 2 মেয়ে থাকবে, এটা তো ভালো কথা। তুমি তোমার ছোট বোনের খেয়াল রাখতে পারবে। আমি বললাম, দেবর নিজেই আমার সাথে এই কথা বলেছে, তার আপত্তি হওয়ার কোনো কারণ নেই। এরপর আমি আবারও আমার দেবরের সাথে কথা বললাম, কিন্তু সে বলল, ভাবি, আপনি আমার কথার মানে কেন বোঝেন না? রাতে আমি তার ঘরে গিয়ে জানতে চাইলাম আসলে সে কি চায়। সে বলল, ভাবি, আমার আপনার বোনের প্রতি কোনো আগ্রহ নেই। আমি শুধু মজা করছিলাম। তার এই কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। যদি সে আমার বোনকে পছন্দ না করত, তবে কেন সে আমার আশেপাশে ঘুরে বেড়াত এবং আমার সাথে কেন এত কথা বলত? যদি সত্যিই তাকে বিয়ে করতে হতো, তাহলে সে নিজের পছন্দের কোনো মেয়ের নাম বলতেই পারত। অন্তত আমার বোনকে অপমানিত হতে হতো না। আমি কিছু না বলে উঠে চলে আসার চেষ্টা করছিলাম, কিন্তু তখনই সে হঠাৎ আমার হাত ধরে ফেলল। এই আচরণে আমি রেগে গেলাম। হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি করছ? নিজেকে সামলাও। আমি তোমার ভাবি, আর তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। সে বলল, ভাবি, তাতে কি হয়েছে? আমিও আপনাকে বড় বোনের মতো দেখি, মার মতোই সম্মান করি। এখন শুধু আমার ছোট্ট কাজটি করে দিন, আমার বিয়ের ব্যবস্থাটি করে দেন। আমি তাহলে বুঝব আপনি আমাকে সব দিয়েছেন। তার কথায় আমি বিচলিত হয়ে দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। মনটা খুব অস্বস্তি করতে লাগল। কিছুক্ষণ পর আমার স্বামী ঘরে এলেন এবং আমার চিন্তিত মুখ দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? এত চিন্তিত কেন? আমি তাকে পুরো ঘটনাটা বললাম, কিভাবে সাম্প্রতিক সময়ে দেবরের আচরণ অদ্ভুত হয়ে উঠেছে এবং সে প্রায়শই বাইরের সময় কাটায়। আমার কথা শুনে স্বামী বললেন, আমি নিজেও লক্ষ্য করেছি, সে তোমাকে একটু বেশি খেয়াল করে দেখছে। দেখো, ও আমার ভাই, কিন্তু ও বড় হচ্ছে। তুমি ওর কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। এই কথাগুলো শুনে আমি কিছুটা সান্ত্বনা পেলাম, কারণ কেউ অন্তত আমার মতো চিন্তা করছে। আমার শাশুড়ি অবশ্য তাকে এখনও ছোট বাচ্চা মনে করেন, কিন্তু আমি ভেতর থেকে সবকিছু বুঝতে পারছিলাম। পরের দিন আমার স্বামী বাড়িতে ছিলেন না। আমি তখন নিজের ঘরে ছিলাম। স্বামীর অনুপস্থিতিতে সাধারণত আমি ঘরের বাইরে খুব একটা যাই না। হঠাৎ দরজায় নখ হলো। দরজা খুলে দেখি আমার দেবর দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ট্রে ছিল, তাতে বিস্কুট আর চায়ের কাপ রাখা ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কেন এনেছ? কেউ এসেছে নাকি? সে হাসি দিয়ে বলল, না ভাবি, এমন কিছু নয়। ছোট ভাই তার বড় বোনের সাথে বসে চা খেতে চায়। আমি বললাম, চলো ড্রয়িং রুমে গিয়ে বসি, কিন্তু সে বলল, না ভাবি, আমি এখানে আপনার সাথেই বসে চা খেতে চাই, একটু কথা বলতে চাই। তার এই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম এই নিয়ে নতুন কোনো সমস্যা তৈরি না হোক। সে চুপচাপ আমার পাশে বসে চা খেতে থাকল। তারপর বলল, ভাবি, আপনি চা খাবেন না? আমি তাকে চা খেতে বললাম এবং সে বলল, আমি যাওয়ার আগে আপনি চা খান। তার এই আচরণে আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। সে জোর করায় আমি চা আর বিস্কিট খেলাম। আর আমি তার সাথে কথা বলতে থাকলাম। দেবর আমাকে বলল, ভাবি, আমি যদি আগে ভুলভাবে কিছু বলি, তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি কিছু ব্যক্তিগত সমস্যায় ছিলাম, তাই সেদিন কথাগুলো এমনভাবে বলে ফেলেছিলাম।
আজ চা আর কেক এনেছি যাতে আপনি বুঝতে পারেন আমি আপনাকে কতটা সম্মান করি। তার কথা শুনে আমার একটু হাসি পেল। আমি হাসি মুখে চা খেলাম এবং বিস্কুটও খেয়ে নিলাম। কিন্তু চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ভারী হতে লাগল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। দেবরের মুখটা শুধু আমার চোখের সামনে ঘুরছিল। ঠিক তখনই শাশুড়ি ঘরে ঢুকলেন। তার মুখটাও শেষবারের মতো মনে পড়ল। তারপর কি হলো কিছুই জানি না। যখন আমার চোখ খুলল তখন বিকেল 4টা বাজে। আমার স্বামী আমার পাশে বসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ কিভাবে অজ্ঞান হয়ে গেলে, নাকি ঘুমিয়ে পড়েছিলে? আমি বললাম, হ্যাঁ, হঠাৎ করেই আমার খুব ঘুম পেয়েছিল মনে হয়। আমার দেবর চা আর বিস্কুট নিয়ে এসেছিল, সেগুলো খাওয়ার পর থেকেই আমার ঘুম পেয়েছিল। জানি না তখন আমার কি হয়েছিল। মনে হয় দেবর চায়ে কিছু মিশিয়েছিল। আমার কথা শুনে স্বামী চিন্তায় পড়লেন। বললেন, দেবর সত্যিই তোমার জন্য চা নিয়ে এসেছিল? ও তো আমার ভাই, তোমার জন্য এমন কিছু করবে কেন? তাছাড়া মাও তো তখন ঘরেই ছিলেন। হতে পারে তুমি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলে। তোমার এত চিন্তা করার দরকার নেই। স্বামীর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কিন্তু সত্যি বলতে আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। আমার খুব ভয় হচ্ছিল, কারণ জানি না ঘুমানোর পর আমার সাথে কি কিছু খারাপ হয়েছে নাকি। কারণ দেবর তো সব সময় আমার পিছনে ঘুর ঘুর করত। আমার শাশুড়ির উপস্থিতিতে আমার মনে আর কোনো সন্দেহের সুযোগ ছিল না। আমি যখন তার সাথে কথা বললাম, তখন তিনি কিছু অস্বাভাবিক কিছু বললেন না। তিনি একজন ভালো মানুষ, কারো ক্ষতি বা খারাপ কিছু ভাবতেন না। আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো তখন আমার সাথে ছিলেন, কিছু অদ্ভুত দেখেছেন কি? তিনি উত্তর দিলেন, বুমা, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলে। তোমার দেবর বলছিল হয়তো তোমার দুর্বলতা হয়েছে, তাই বিশ্রাম নেওয়া দরকার। আমি তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না ঠিক কি হয়েছিল। কিছু দিন এভাবেই কেটে গেল। একদিন রাতে আমি আর আমার স্বামী পরিবারের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। হঠাৎ আমার চোখ জানালার দিকে চলে গেল, আর দেখলাম যেন কেউ জানালার পাশ থেকে দ্রুত সরে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ জানালাটা বাড়ির ভেতরের দিকে ছিল, আর মেইন গেট তো রাতের বেলা সবসময় তালা দেওয়া থাকে। আমি নিশ্চিত ছিলাম যে এটি আমার দেবর ছাড়া আর কেউ হতে পারে না, তবে আমি তখনই আমার স্বামীকে এ ব্যাপারে কিছু বললাম না। প্রথমে আমার দেবরের আসল সমস্যাটা কি তা বুঝতে চাইলাম। তার এমন অদ্ভুত আচরণের পেছনের কারণটা জানাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একদিন আমি গোসল করে বাথরুম থেকে বের হয়ে দেখলাম যে ভুল করে আমার জামাকাপড় বাথরুমেই রেখে এসেছি। তাড়াতাড়ি ফিরে গিয়ে কাপড়গুলো নিতে গেলাম। তখন দেখি আমার দেবর হাতে আমার পোশাকগুলো ধরে রয়েছে। আমি কিছুটা বিস্মিত হয়ে তার হাত থেকে কাপড়গুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মাথা নিচু করে সরে এলাম। পরে যখন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে হঠাৎ অদ্ভুত কিছু বলল। সে বলল, তোমার পোশাক থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। আমি তাকে কিছু বললাম না। আমি তাকে সেখান থেকে চলে যেতে বললাম। আমার কথা শুনে সে চলে গেল। পরের দিনই দেবর এসে আমাকে বলল, ভাবি, মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে আমার একটা কাজ আছে? আজ সেই কাজের সময় এসে গেছে, এখন আপনাকে আমার সাথে যেতে হবে। তাড়াতাড়ি প্রস্তুত হন। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কোথায় যাচ্ছি? আগে বলো, নইলে আমি যাব না। আমার কথা শুনে সে মাথায় হাত দিয়ে বলল, চলুন, আগে মাকে বলিও না। তাহলে আর কোনো সন্দেহ থাকবে না, কারণ মা সবসময় আমাকে নিয়ে সন্দেহ করে। সে একটু বিরক্তির স্বরে কথা বলছিল, আর আমি বুঝতে পারলাম হয়তো আমার তাকে এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি। তাই চুপ হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, যেমন তুমি বলছ তেমনই করব। সে খুশি হয়ে গেল। আমরা বাইকে উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তার বাইকে উঠা দেখে সে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আমার কিছুটা অস্বস্তি লাগছিল। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? সে উত্তরে বলল, ভাবি, আমি একজন মেয়েকে খুব পছন্দ করি। আর এ পছন্দ সাধারণ নয়। আমি তাকে খুব গভীরভাবে ভালোবাসি। দুনিয়াতে একমাত্র সেই মেয়েটাই আছে যাকে আমি মন থেকে ভালোবাসি। কিন্তু আমি জানি আমার মা তাকে কখনোই মেনে নেবেন না, কারণ মা চায় তার বুমা প্রচুর সম্পদ নিয়ে আসুক। কিন্তু আমি চাই এমন একজন মেয়ে যার পরিবার সৎ ও গরিব। দেবর বলল, রুমি খুব সুন্দর, শিক্ষিত এবং ভদ্র মেয়ে, তবে তার পরিবার খুব গরিব। এসব কথা বলে সে চুপ হয়ে গেল। আমি লক্ষ্য করছিলাম যে সে বাইকটি এক অচেনা এবং নির্জন পথে নিয়ে যাচ্ছে। আমি তার কথায় মগ্ন ছিলাম, তাই কিছুটা ধাঁধায় পড়ে গেলাম।
সে বলল, আরেকটা অনুরোধ ভাবি। আপনি ওখানে বলবেন না যে আপনি আমার ভাবি। বরং বলবেন আপনি আমার মা। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, তুমি আমাকে মা বলে পরিচয় দিতে বলছ? আমাকে তো খুব বয়সে ছোট দেখায়। তখন সে বলল, ভাবি, ওরা এসব বোঝে না। আমি বলে দেব যে আমার মা নিজেকে খুব ভালোভাবে যত্নে রেখেছেন, তাই তাকে এত তরুণ দেখায়। আমি তার কথা শুনে হাসলাম, কিন্তু তার বাইক যেদিক নিয়ে যাচ্ছিল তা দেখে আমার মন খারাপ হতে শুরু করল। মনে মনে ভাবতে থাকলাম, আবার কোনো বিপদে পড়ব নাকি, কারণ দেবরের আবভাব ভালো লাগছে না আমার। বাইকটি একটি নির্জন স্থানে থামল, আর আমার মনে অস্বস্তি শুরু হল। আমি ভাবছিলাম, কি করতে যাচ্ছে সে? আমার স্বামীকে না জানিয়ে তার সঙ্গে চলে এসেছি। যদি কোনো সমস্যা হয়, আমি কিভাবে এখান থেকে বের হব? চারপাশে দূরে কোথাও কেউ ছিল না। ঠিক তখনই দেবর বলল, ভাবি, মাত্র 2 মিনিট দাঁড়ান, আমি আসছি, বলে সে চলে গেল। আমি একা নির্জন স্থানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। হঠাৎ একটি বড় গাড়ি এসে আমার পাশে থামল। আমার বুকের ধুকপুকানি যেন থেমে গেল। আমি মাথা নিচু করে বাইকের পাশে দাঁড়িয়ে রইলাম, ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই আমার দেবর ফিরে এলো। আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গাড়িটি দ্রুত সেখান থেকে চলে গেল। আমি দেবরকে জিজ্ঞাসা করলাম, এটা কে ছিল? সে হেসে বলল, ছেড়ে দাও ভাবি, সুন্দর মেয়ে দেখলে লোকজন এমনিতেই ছুটে আসে। তুমি আর চিন্তা করো না। আমি আসলে তোমার ভাবিকে দেখাতে মিষ্টি নিতে গিয়েছিলাম। সে মিষ্টির বাক্সটা হাতে ধরিয়ে দিল। আমরা যখন সেই বাড়িতে পৌঁছালাম, আমি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। বাড়িটি ছিল খুব ছোট এবং পুরনো। ভিতরে অন্ধকার ছিল, তবে বাড়ির মানুষজন আমাদের আন্তরিকভাবে গ্রহণ করলেন। আমি সেই মেয়েটিকে দেখলাম, সত্যিই সে খুব সুন্দরী ছিল। তার গায়ের রং ছিল ফর্সা, যদিও তার মায়ের রং কিছুটা গাঢ় ছিল। বাড়ির পরিবেশ খুবই সাধারণ, কিন্তু সবাই খুব সম্মানিতভাবে আমাদের আপ্যায়ন করল। আমি নিজেকে দেবরের মা বলে পরিচয় দিলাম, যা শুনে তারা খুবই খুশি হল। আমার পরনে সাদা পোশাক ছিল, যা দেখে তারা বেশ মুগ্ধ হল। মেয়েটির মা বলল, আমার মেয়ের জন্য এমনই একটি ভালো পরিবারের সম্পর্ক চেয়েছিলাম। আমার মেয়ে অনেক কষ্ট দেখেছে। আমি চাই না তার পরবর্তী জীবনও এমন কাটুক। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তোমার মেয়ে আমাদের বাড়িতে এসে সুখে থাকবে। চিন্তা করো না। আমার কথা শুনে সেই মহিলা অনেক খুশি হলেন। এরপর আমার দেবর তাদের বলল, আমরা শীঘ্রই বিয়ের জন্য আসব, তবে আমাদের পরিবার প্রথমে রাজি নাও হতে পারে। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে সবাই মেনে নেবে। এই কথায় মেয়েটির মা কিছুটা চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু আমি তাকে আশ্বস্ত করে বললাম, এমন কিছু হবে না, যেমনটা আপনি ভাবছেন। আমরা এই সম্পর্ককে সম্মানের সঙ্গে শেষ পর্যন্ত টিকিয়ে রাখব। মহিলাটি আমাদের কথা শুনে শান্ত হলেন এবং বললেন, ঠিক আছে, আপনারা যেটা ঠিক মনে করেন সেটাই হবে। ফিরে আসার সময় আমার দেবর খুব খুশি ছিল। সে বলল, ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ। তবে বাড়িতে এই কথা বলো না। মা আর ভাইজা এই বিয়েতে রাজি হবে না। তবে একবার আমি বিয়ে করে নিলে তারা আর কিছু বলতে পারবে না। আমি জানতাম না এখন আমাকে কি করা উচিত, কিন্তু আপাতত আমি দেবরের কথা মেনে নিলাম। তবে আমার মনে একটা বড় সন্দেহ রয়ে গেল যে সেই চা খেয়ে আমি হঠাৎ বেহুশ কেন হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি চায়ে কি মেশালে যেটা খেয়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম? সে অবাক হয়ে বলল, ভাবি, আপনি কেমন কথা বলছেন? আমি এমন কিছু করব কেন? আমি তো শুধু আপনাকে খুশি করার জন্য চা বানিয়ে নিয়ে এসেছিলাম। তার কথাগুলো শুনে সত্যিই মনে হচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর আমরা দুজনেই বাড়ি ফিরে এলাম। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই সরাসরি আমার ঘরে চলে যেতে চাইলাম। কিন্তু হঠাৎ করে আমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো, আর চোখের সামনে সব ঘুরতে লাগল। আমি পড়ে গেলাম, এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম। পাশে আমার শাশুড়ি, স্বামী এবং দেবর বসেছিল। সবাই খুব খুশি মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমার শাশুড়ি বললেন, একটা ভালো খবর আছে। তুমি খুব শীঘ্রই মা হতে চলেছ। তাদের কথা শুনে আমি খুব খুশি হলাম। আমার স্বামী বললেন, তোমার অতিরিক্ত কাজের জন্যই তোমার এমন বারবার মাথা ঘুরছে। ডাক্তার বলেছে এখন তোমার শুধু বিশ্রামের প্রয়োজন। সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমি ভুলভাবে আমার দেবরের উপর সন্দেহ করছিলাম, কিন্তু সে আসলে সারা দিন আমার পাশে থাকত, যাতে আমাকে তার সেই বিশেষ সম্পর্কের ব্যাপারে বোঝাতে পারে। আমি ভুল বুঝেছিলাম তার এই আচরণগুলো। এরপর থেকে আমি আর তাকে নিয়ে কোনো সন্দেহ করিনি। পরে আমি সবাইকে তার এবং সেই মেয়ের সম্পর্কের কথা জানিয়ে দিলাম।
আমার বারবার বোঝানোর ফলে পরিবারও অবশেষে তাদের বিয়েতে সম্মতি দিল। আজ আমার বিয়ের ৫ বছর কেটে গেছে, আমার একটি ছোট্ট মেয়ে আছে, আর আমার দেবরও তার সেই ভালোবাসার মানুষকে বিয়ে করেছে। তারা এখন খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। নিলয় সবসময় দুধের গ্লাস ফেলে দিত। আমি ওকে বারবার মানা করতাম, বলতাম মা কত আদর করে দুধ নিয়ে আসে, তা ফেলা ঠিক নয়। আজ আমি ঠিক করলাম নিলয়কে দুধের গ্লাস ফেলতে দেব না। তাই আমি ওর কাছ থেকে দুধ নিয়ে বললাম, আমি দুধ আজ ফেলতে দিব না, বরং তা আমি পান করব। আমি দুধটা পান করলাম, তারপর আমার সাথে যা হলো তা আমি কখনো ভাবতেই পারিনি। আমার নাম সুমি, আমি ৩০ বছর বয়সী, আমি দেখতে অনেক সুন্দর আর আমার চেহারা অনেক মায়াবী। তাই আমাকে অনেক কম বয়সী মনে হয়। আমি বিধবা হয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে থাকি। একদিন আত্মীয়ের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল সুমনের সাথে। আমার মা বিধবা ছিলেন এবং আমাকে একা বড় করেছেন। আমাদের পরিবারে আর কেউ নেই, তাই আমি ছিলাম মায়ের একমাত্র ভরসা। ১৮ বছর বয়সেই আমি মায়ের চোখে সংসারের বোঝা হয়ে গেলাম। ছেলেদের পক্ষ থেকে অনেক চাহিদা থাকত, যৌতুকের জন্য মা অনেক চিন্তিত ছিলেন। মা ছিলেন সাধারণ গৃহিণী, ছোটখাটো চাকরি করতেন। যৌতুকের চাহিদা মেটাতে পারতেন না, তাই বিয়ে হচ্ছিল না। আমার বয়স বেড়ে গেল ২৫ বছর। মা দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন, তার ঘুম আসত না। তিনি প্রায়ই বলতেন, মরে যাওয়ার আগে তোমার বিয়ে দেখে যেতে চাই। মায়ের কথায় আমারও মন খারাপ হতো। আত্মীয়রা আমাদের অবস্থা দেখে সহানুভূতি দেখাত, মা তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলে। আত্মীয়ের বাড়ি যাওয়া বন্ধ করে দিলেন একটা বিয়ের কার্ডের জন্য। তিনি ছিলেন খুশি কিন্তু মর্মাহত, কারণ তার ছেলে ছোট ছিল এবং মা ম্যাচমেকার হিসেবে কাজ করায় সম্পর্কটা তার হাত থেকে বের হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম, আমরা অবশ্যই একসাথে যাব এবং আনন্দ করব। বহুদিন আমরা মামে কোথাও যাইনি। তাই সাদা কুর্তি পরে সারা লাল রঙের দোপাট্টা দিয়ে বিশেষ সাজে বিয়েতে গিয়েছিলাম। সেখানে সুমন এবং তার মা ছিলেন। সুমন আমাকে প্রথম দেখায় পছন্দ করে এবং সেইভাবেই আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের পর সুমনের বাড়িতে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। সুমন আমার সব চাহিদা পূরণের চেষ্টা করত। শাশুড়ি কখনো ভালো স্বভাবের ছিলেন না, কিন্তু আমি তা অগ্রাহ্য করতাম, কারণ পরিবারের ছোটখাটো বিষয় ঘটেই থাকে। ৫ বছর সুখে কেটে গেল, বুঝতেই পারিনি। তবে সুমন আমার মাকে বেশি গুরুত্ব দিত না। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তিনি বলতেন, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারব না। তাই আমাকে বাবা মায়ের বাড়িতে থাকতে দেননি। একদিন আমার মা গুরুতর অসুস্থ হলে সুমন আমাকে সেখানে থাকতে অনুমতি দিয়েছিলেন। বললেন, তুমি আজ মায়ের সাথে থাকো, আমি কাল নিয়ে যাব। আমি মায়ের কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু সুমনের কারণে পারিনি। মায়ের সাথে রাতে থাকলাম, কিন্তু জানতাম না এই থাকা আমার জীবনকে বদলে দেবে। সুমন আমাকে ছেড়ে চলে গেলেন এবং ফিরে এলেন না। মাকে স্যুপ খাইয়ে বিছানায় শুইয়ে দিলাম। বিয়ের আগে যেমন তার পাশে ঘুমাতাম তেমন করেই। মাঝরাতে একটা ফোন এলো যা আমার পৃথিবীটা উল্টে পাল্টে দিল। সুমনের ছোট ভাই সুনীল ফোন করে জানালো, ভাবি ভাই এখন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। শুনে মনে হলো পৃথিবীটা ভেঙে পড়েছে। তুমি ভুল বলছ, আমার সুমনের কি হয়েছে? ফোন কেটে গেল। আমি মায়ের ডাকে সাড়া না দিয়ে ছুটে বের হলাম। মাকে কিছু বলার সাহস পেলাম না, পাগলের মতো রিকশায় উঠলাম। সুনীল ঠাট্টা করছে নাকি সুমনি আমাকে ফোন করতে বলেছে? আমি প্রার্থনা করছিলাম যেন কিছু না ঘটে। শ্বশুরবাড়িতে পৌঁছে দেখি ভিড়। সুমনের প্রাণহীন শরীর দেখে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন সুমনের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। শোক যেন আমাকে গ্রাস করল। বারবার তার হাসিমাখা মুখটা মনে পড়ছে। সে বলতো, আমাকে ছেড়ে যেও না, না হলে আমি মরে যাব। বিয়ের পর প্রথম রাতেই সে আমাকে ছেড়ে চলে গেল। ৩ দিন কেটে গেল। শ্বশুর বলল, আমি জানি না। সুনীল চিৎকার করছে। সুমন মেঝেতে পড়ে আছে। সুমনের মৃত্যু দেখে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম, যদি সেই রাতে তার সাথে থাকতাম তাহলে হয়তো তাকে বাঁচাতে পারতাম। মৃত্যু আমার কাছে এক ধাঁধার মতো হয়ে গেল। ৩ মাস পর আমি মায়ের বাড়ি যেতে চাইলাম, কিন্তু শাশুড়ি বললেন,
তোমার মধ্যে শূন্যের সুবাস আছে। তোমাকে যেতে দেব না। আমি মাকে জিজ্ঞেস করলে মা বললেন, তুমি যদি শ্বশুরবাড়িতে থাকতে চাও আমার আপত্তি নেই। কিছুদিন পর মায়ের অবস্থার অবনতি ঘটল। শ্বশুরবাড়িতে ফিরে আসতে হল। সেখানে পৌঁছে শুনলাম এমন কিছু, যা শুনে আমি আর মা হতবাক হয়ে গেলাম। আমরা আশা করিনি যে সুম্নের মা আমাদের বাড়িতে আসবেন এই বিষয়ে কথা বলতে। মা বললেন, আমি একা সিদ্ধান্ত নিতে পারব না, সুমির মতো জানতে হবে। শাশুড়ি আমার মতামত জানতে চাইলে বললাম, আমি সুমনের প্রতি অবিশ্বস্ত হতে পারি না এবং সুনীলকে বিয়ে করতে পারি না। শাশুড়ি আমাকে প্রত্যাখ্যান করতে বললেন। আমি সুমনের বউ হয়ে সেই বাড়িতে গিয়েছিলাম, এখন সুনীলের বউ হয়ে যাওয়া মেনে নেওয়া কঠিন। বিছানায় শুয়ে সুনীল ফোন করে বলল, আম্মুর অবস্থা খুব খারাপ, তুমি একবার আসলে হয়তো তিনি ঠিক হয়ে যাবেন। রোহিতকে বললাম, আমি বিয়ে করতে চাই না। আমি একবার বিয়ে করেছি, আর বিয়ে করব না। সারা জীবন একা কাটাতে চাই। সুনীল বলল, আমি নিজেও তোমাকে বিয়ে করতে চাই না, তুমি আমার জন্য সম্মানের জায়গায় আছো। আমি তোমার দেবর, বিয়ে করা সম্ভব নয়। সুমনের মা রাজি হচ্ছিলেন না। তিনি বললেন, তুমি যদি সুনীলকে বিয়ে করো তাহলে আমি শান্তিতে মরতে পারব। তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে এই সাদা পোশাকে দেখে কষ্ট পাই। সুমন ছিল তোমার সাপোর্ট, এখন তাকে ভুলে জীবন এগিয়ে নাও, যাতে আমিও সুখে মারা যেতে পারি। তার এই কথায় আমি বিরক্ত হলাম, রাগে চিৎকার করতে লাগলাম, তুমি আমাকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেইল করো। ঠিক আছে, আমি রাজি। বললাম মাকে, শাশুড়িকে বলে দাও আমি সুনীলকে বিয়ে করতে রাজি। মা কাঁদতে লাগলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার মনেও শান্তি এলো, কারণ এভাবে সুমনের স্মৃতির সাথে জড়িত থাকতে পারব। যদি অন্য কোথাও বিয়ে করতাম সুমনকে ভুলতে হতো, এখন সুনীলকে বিয়ে করে সেই বাড়িতেই থাকব যেখানে সুমনের সাথে এত স্মৃতি আছে। এই ভাবনা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করল। আমার শাশুড়ি খুশিতে মিষ্টি নিয়ে এলেন এবং কিছু টাকা উপহার দিলেন। তিনি বললেন, একটি মহৎ কাজে দেরি করা উচিত নয়, তাই 3 দিনের মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করলেন। আমি মাকে বলেছিলাম কোনো প্রস্তুতি না নিতে, কিন্তু মা নিজের মতো করে কিছু জিনিস কিনলেন। বিয়ের দিন এসে গেল, আমি সোনালি পোশাকে কোণে সাজে বসেছিলাম এবং ভাবছিলাম সুমন আমাকে দেখে কতটা খুশি হতো। কিন্তু এখন সুনীলের বউ হলাম, এখন এই বাড়িতে ফিরেছি। আমি জানি না সুনীল এই সম্পর্কের জন্য পুরোপুরি রাজি হয়েছে কিনা, কিন্তু তাকে শান্ত মনে হল। সুনীলের সাথে আগে যেমন ফ্রি ছিলাম এখন তেমনটা নেই। সম্পর্কটা বদলে গেছে, এখন তার ঘরে কেমন লাগছে বোঝাতে পারছি না। সুমনের ঘর ছেড়ে আজ সুনীল এর ঘরে ঢুকলাম। আমার মনে কোনো উত্তেজনা নেই, শুধু অদ্ভুত এক অনুভূতি। সুনীল ও কাছে এসে বসল। আমি বললাম, সুনীল, আমি এই সম্পর্ক মেনে নিতে চাই, কিন্তু সুমনকে ভুলতে পারছি না। সুনীল আমার হাত ধরল, কিন্তু আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম। সে বলল, সুমি, তুমি এখন আমার স্ত্রী, দূরে থেকো না। তারপর সুনীল আরও কাছে এলো এবং বলল, তুমি বিছানায় ঘুমাও, আমার এতে কোনো আপত্তি নেই। আমি নিরুত্তর ছিলাম, জামাকাপড় পাল্টে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসেনি। সুমনের কথা বারবার মনে পড়ছিল। কতক্ষণ ধরে জেগে আছি জানি না, সকালে ঘুম ভাঙল, কিন্তু সুনীলের সাথে কথা হলো না। দিন কেটে গেল এভাবেই। একদিন আমার শাশুড়ি জিজ্ঞেস করলেন, বৌমা, সব ঠিক আছে তো? লজ্জায় মাথা নিচু করলাম। শাশুড়ি বললেন, চিন্তা করো না, সুনীল তোমাকে ভালোবাসবে। কিছুদিন পর সুনীলের অদ্ভুত আচরণ লক্ষ্য করলাম। সে রাতে ঘুমাতে চায় না, ঘুরে বেড়ায়। আমি শাশুড়িকে জানালাম, তিনি অবাক হয়ে বললেন, সুনীল এখনো তোমার কাছে আসেনি? আমি মাথা নিচু করলাম। শাশুড়ির মন খারাপ হল, তিনি সুনীলকে ডেকে নিয়ে গেলেন। পরের রাতে শাশুড়ি এক গ্লাস দুধ দিলেন এবং বললেন, এটা সুনীলকে দাও, তার ভালোবাসা বাড়বে। আমি তা পাশে রেখে দিলাম। সুনীল আসার পর তাকে দুধ খেতে বললাম, কিন্তু সে পান করতে চায়নি। সকালে শাশুড়ি সুনীলকে জিজ্ঞেস করলেন, দুধ খেয়েছ? সুনীল রুক্ষভাবে বলল, না, খাইনি। আমি চুপ রইলাম। প্রতিদিন এমনই হতে লাগল। শাশুড়ি আমাকে দুধ দিতে বলতেন, কিন্তু সুনীল পান করত না। সুনীলকে দুধ খেতে বললে সে বাথরুমে ফেলে দেয়। আমি রাগ করতাম, কেন সে এমনটা করছে। প্রতিদিন দুধ অপচয় হচ্ছে, কিন্তু শাশুড়ি নিয়মিত দুধ রেখে যেতেন আর সুনীলও নিয়মিত ফেলে দিত। একদিন এই নিয়ে আমি সুনীলের সাথে ঝগড়া করলাম। বললাম, মা তোমাকে এত আদর করে দুধ দেয়, আর তুমি তা অপমান করো। সুনীল কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, স্বপ্নে কেউ আমাকে দুধ খেতে নিষেধ করেছে, তাই খাই না।
আমি চুপ হয়ে গেলাম। বিয়ের পরেও আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আমরা অপরিচিতের মতো দূরে দূরে থাকতাম। আগে আমরা অনেক কথা বলতাম, কিন্তু এখন ভাই বোনের সম্পর্ক বদলে গেছে। এমনকি যখন আমি অসুস্থ ছিলাম, সুনীল এবং আমার শাশুড়ি আমার যত্ন নিতেন। সুস্থ হওয়ার পর আমি মায়ের সাথে সময় কাটাতে গেলাম। মা সবসময় আমাকে খেতে দিতেন, কিন্তু আমি কিছু খেতে চাইতাম না। অসুস্থতার 1 সপ্তাহ পরে আমি পুরনো বন্ধু পুনমের সাথে দেখা করতে গেলাম। মা বললেন, গতকাল পুনমের মা এসেছিলেন, ওর সাথে দেখা কর। পুনম আমাকে দেখে খুশি হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সুনীল কেমন? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, সুনীল ঠিক আছে, কিন্তু সুনীলকে ভুলতে পারছি না। আমি সুনীলের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চাই, কিন্তু মন মানে না। বউ হয়ে নতুন জীবনে প্রবেশ করলেও পুরনো স্মৃতি ভুলতে পারা কঠিন। আগে সুমনের বউ ছিলাম, এখন সুনীলের বউ। পুনম বলেছিল, সাহস হারিও না, সুমনের স্মৃতি ভুলে সুনীলকে আপন করে নাও। মাথা নেড়ে বাড়ি ফিরে এলাম। একদিন পরে শাশুড়ি ও সুনীল এর খোঁজ নিতে মা বললেন, অনেক দিন হল, এবার যাও। শাশুড়ি আমাকে দেখে খুশি হলেন, বললেন, অনেক দিন পর এলি। আমি তোমাকে নিয়ে আসার কথা ভাবছিলাম। সুনীল কিছু বলল না, চুপচাপ রুমে চলে গেল। আশা করেছিলাম সে আমাকে মিস করেছে বলবে, কিন্তু কিছুই বলল না। রাতে শাশুড়ি 1 গ্লাস দুধ নিয়ে এলো। সুনীল দুধ ফেলে দিতে শুরু করলে বললাম, মা এত যত্ন করে দুধ দেয়, তুমি কেন ছিটিয়ে দাও? রোহিত বলল, স্বপ্নে কেউ আমাকে দুধ খেতে নিষেধ করেছে। আমি চুপ হয়ে গেলাম। বিছানায় শুয়ে সুনীল এর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ সুমনের স্বপ্ন দেখলাম। সে বলল, তোমার যদি ভালোবাসা থাকে, এখান থেকে চলে যাও। ঘুম ভেঙে উঠে দেখলাম রুমে সুমন নেই। শাশুড়িকে বললাম, কিছু না, সব ঠিক আছে। মনে হচ্ছিল সুমন আমার কাছে এসে বলছে, এখান থেকে চলে যাও। সুমনের স্মৃতি ভুলতে পারছিলাম না। শাশুড়ি জিজ্ঞেস করলেন, তুমি ভালো আছো তো? আমি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু মন থেকে সুমনকে ভুলতে পারলাম না। বুঝতে পারছিলাম না কেন সে আমাকে এভাবে বলেছিল। আমি অসহায় হয়ে কাঁদতে লাগলাম। সুমন বলেছিল ভালোবেসে জীবনকে নতুন করে সাজাতে। আমি হতাশ হয়ে সোফায় পড়ে গেলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শাশুড়ি কাঁদতে লাগলেন। আমি বললাম, কি হয়েছে মা? কেন এভাবে কাঁদছ? শাশুড়ি বললেন, কিছু না সোনা, কিন্তু আমি জানতাম কিছু একটা আছে। কিছুক্ষণ পর শাশুড়ি বললেন, তুমি যখন প্রথম এলেই আমি ভাবলাম তুমি আমার ছেলের জন্য পারফেক্ট, কিন্তু সুনীল তোমায় দেখে কষ্ট পেয়েছে, কারণ সে মনে মনে তোমাকে চেয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন? শাশুড়ি বললেন, সুনীল প্রথম থেকেই তোমায় পছন্দ করত, কিন্তু আমি বুঝতে পারিনি। ওর জন্য এটা বড় ধাক্কা ছিল। আমি ভাবলাম, কিভাবে এমন হলো? শাশুড়ি বললেন, সুনীল এর চোখে তোমার প্রতি আকর্ষণ ছিল। ওর সাথে এই নিয়ে অনেকবার কথা বলেছি, কিন্তু ও মানতে চায়নি। সুনীল খুব রেগে গিয়েছিল এবং বলেছিল, তুমি সবসময় আমার থেকে সবকিছু কেড়ে নাও। এবারও তাই করেছ। সে খুব কষ্ট পেয়েছিল এবং তার ভালোবাসাকে মনের গভীরে চেপে রেখেছিল। আমার মনে পড়ল, একদিন সুনীলের সাথে সুমনের ঝগড়া হয়েছিল। শাশুড়ি বলল, রোহিত তোমাকে ভালোবাসত, কিন্তু সুমনের জন্য সে কিছুই করতে পারেনি। এখন তোমার কাছে সব কিছু খুলে বললাম। সুনীল তোমার সম্পর্কে ভুল অভিযোগ করেছিল, তাই প্রথমবারের মতো তুমি রাগে ওর উপর হাত তুলেছিলে। কিন্তু যখন সুমন সুনীলকে আঘাত করেছিল, সুনীল প্রতিশোধে উন্মত্ত হয়ে বড় ভাইয়ের দিকে তেড়ে যায়। আমি ওদের থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সুনীলের হাত থেকে সুমন মারা গেল। আমি তখন গর্ভবতী ছিলাম এবং আর কোনো সন্তান হারাতে চাইনি, তাই সবাইকে বললাম সুমন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছে। সুনীলের জন্য। সুমনের মৃত্যু ছিল এক কঠিন অভিজ্ঞতা। কিছুদিন পর আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করেছিলাম, যদিও সুনীল তখনও সুমনের মৃত্যুর কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বিয়ের প্রথম রাতেই সুনীল তোমার কাছে এসে সুমনের মুখ দেখতে পেয়েছিল। ভয়ে সে তোমার কাছ থেকে দূরে চলে যায়। আমি জানতাম সুনীল এর মধ্যে গভীর দুঃখ ও অপরাধবোধ ছিল, তাই আমি চেয়েছিলাম তোমাদের সম্পর্ক স্বাভাবিক করতে। আমি চেয়েছিলাম সুনীল যেন শান্তিতে থাকতে পারে, তাই তাকে দুধে কিছু মিশিয়ে দিতাম যাতে সে তা পান করে চেতনা হারায় এবং সবকিছু ভুলে যায়। কিন্তু সুনীল সেই দুধ খেত না, কারণ তার মনে সুমনের প্রতি অপরাধবোধ ছিল। সুনীল বুঝতে পারছিল সুমনের আত্মা যেন তাকে তাড়া করছে, তাই সে আর তোমার কাছে আসতে সাহস করত না। সে যখন সুমনকে সামনে দেখে, সুনীল ভয়ে পালিয়ে যায় এবং বারবার ক্ষমা চায়। আমি কিভাবে ক্ষমা করব,
যে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমার ঘর ধ্বংস করেছে, শুধুমাত্র একজন নারী পাওয়ার জন্য? সুনীল যদি আগে বুঝত, পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু এখন অনুতপ্ত হয়ে আমি তাকে বুঝিয়েছি যে তাকে সুমির সাথে থাকতে হবে। তাকে সম্মান ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করুক, সে তার স্ত্রী। কিন্তু সে বলে সুমন সামনে এসে দাঁড়ালে সে দূরে সরে যায়। আমি তোমাকে এসব বলতে চাইনি, কিন্তু আজ বলতেই হলো, কারণ তোমার জানার অধিকার আছে। আমার মেয়ে, আমাকে ক্ষমা করো। আমি অসহায় মা, আমার আর এক ছেলেকে হারাতে চাই না, লোকেদের কাছে মিথ্যে বলেছি। শাশুড়ি হাত জোর করে বলেছিল, কিন্তু আমার পিঠে যেন পাহাড় ভেঙে পড়ল। রুমে গিয়ে শুয়ে পড়লাম। সুনীল এর আচরণ মনে পড়ছিল। আমি ব্যাগে জামাকাপড় রাখতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম আর আসব না। মাকে বলিনি, কারণ চাইনি মাও কষ্ট পাক। সুনীল বারবার মাফ চাচ্ছিল, কিন্তু সম্পর্ক রাখতে চাইনি। মা কিছু জানত না। প্রতিদিন সুমনের কাছে ক্ষমা চাই, বলি সে তোমার খুনি ছিল না। সুমন হাসে, আমি তৃপ্তি পাই। আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়। সুনীল আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়, আর আমার শাশুড়ির কথা চিন্তা করে এখন আমি সুনীল এর সাথে সংসার শুরু করি। কারণ এখন আর কিছু করার নাই। কারণ যা হবার তা তো হয়ে গেছে। চাইলেও তো তা ফিরে পাব না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।